আজ 11 জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভাব ঘটেছিল 111-এর। 2007 সালের আজকের এই দিনে জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর অনাস্থার জের ধরে জারি করা হয়েছিল জরুরি অবস্থা। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত সরকার। 111-এর 18 বছর পেরিয়ে কোন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি আমরা? কেন আমাদের রাজনীতি এবং গণতন্ত্রের যাত্রায় বারবার হোঁচট খেতে হয়? 111-এর রাজনৈতিক শিক্ষাটা কি? এসবই আজকের আলোচনায় আনতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতির উল্লেখযোগ্য বিষয়গুলো। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আবুল হাসান রুবেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে 111-এর 18 বছর আজ পূর্ণ হলো, সেই জায়গা থেকে আমরা রাজনীতিতে কতটা শিক্ষা নেই? আমার মনে হয় যে আমরা রাজনীতিতে কিছু কিছু শিক্ষা নেই। যেমন 111টা কেন এসেছিল সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে 111 এখানে এসেছিল একটা প্রেক্ষাপট হচ্ছে যে আমাদের এখানে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার কেন এসেছিল? কারণ হচ্ছে আমরা একটা ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি এটা আসলে আমরা নির্মাণ করতে পারি নাই আমাদের স্বাধীনতার পর থেকে। আপনি দেখবেন যে স্বাধীনতার পর থেকে বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই যে ক্ষমতা হস্তান্তর হয়েছে হচ্ছে নানা ধরনের হত্যাকাণ্ড, কু, এগুলোর মধ্য দিয়ে। এরপরে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করলাম, এই এরশাদ সরকার বিরোধী একটা দীর্ঘ আন্দোলনের পরে একটা তত্ত্বাবধায়ক সরকারের জায়গা আসলো এবং সেই তত্ত্বাবধায়ক সরকার আবার 96 সালে একটা সাংবিধানিকভাবে গৃহীত হলো। তো এই সাংবিধানিকভাবে গৃহীত হওয়া এবং এইটার পরিপ্রেক্ষিতে এটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমরা আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থা তথা ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আসলে শক্তভাবে তৈরি করতে পারিনি স্বাধীনতার পর থেকে, যার ফলে আসলে আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকারের দরকার হলো। ফলে এই তত্ত্বাবধায়ক সরকার এটা দেখবেন আপনি যে দুবার আর কি 96, 2001 সালে মোটামুটিভাবে ভালোভাবে তারা নির্বাচন করলো। কিন্তু তারপরে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেও আসলে আমরা ওই যেহেতু আমরা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করে বানাতে পারিনি, তৈরি করতে পারিনি, সেক্ষেত্রে আমরা ওই প্রধান বিচারপতি যার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বয়স এর এমন একটা কারচুপি করলাম যাতে আমার পছন্দের লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এইটা আসলে আমরা করতেই পারতাম না যদি আসলে আমাদের এখানে প্রতিষ্ঠানগুলো স্বাধীন হতো, প্রতিষ্ঠানগুলো তার মতো করে কাজ করতে পারত। ফলে আমি মনে করি যে এইটার ধারাবাহিকতা, এটা 1/11 যে আসলো, এই 1/11 আসার ধারাবাহিকতা আসলে আমাদের জন্মের পর থেকে আছে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে যে আমরা তৈরি করতে পারিনি এবং আমাদের এখানে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা যে একটা ভিত্তিতে দাঁড় করাতে পারিনি, তার ফলাফল হচ্ছে 1/11 আসা। এবং 1/11 এসে আমাদের পুরোপুরিভাবে আমাদের যে কাঠামো, সেই কাঠামোটাকে আসলে পরিবর্তন করে ফেললো এবং পরিবর্তন করে ফেলে এমন একটা জায়গায় নিয়ে গেল যে এটা আসলে 90 পূর্ববর্তী অবস্থানে নিয়ে গেল, যে আসলে আর কোনো নির্বাচনের দরকার নাই এবং নির্বাচনের বদলে আমাদের মানে একচ্ছত্র ক্ষমতা একজনের হাতে তুলে দেওয়ার যে ব্যবস্থা আগে থেকে সাংবিধানিকভাবে ছিল, সেটাকে আরো বেশি একটা জায়গায় নিয়ে গেল হচ্ছে আসলে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে জায়গাটা তৈরি করলো। তো এইটার ভেতর দিয়ে আজকে আমরা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে সরকার গঠন করেছি এবং এই জায়গাটা কিন্তু আমাদের ভেতরে আছে যে আমরা যখন এই মানে বন্দোবস্ত পরিবর্তনের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন কিন্তু সেটা এই সাংবিধানিক ধারাবাহিকতা এবং 1/11 ফলে সৃষ্ট যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোর একটা পরিবর্তনের জায়গাটাতে আমরা কথা বলছি এবং এই যে জায়গাটা আমরা কথা বলছি, এই জায়গাটা আমাদের উপলব্ধির প্রকাশ। ফলে এটা রাজনৈতিক দলগুলো বলছে, এটা আজকে ছাত্র তরুণরা বলছে এবং দেশের মানুষ বলছে। ফলে আমি মনে করি যে রাজনীতিতে আমরা বাংলাদেশের জনগণ শেখার প্রক্রিয়ার ভেতরে আছি। এই শেখার প্রক্রিয়াটা কখনোই শেষ হয় না। যদি আরো আগে হয়ে যেত তাহলে আরো ভালো হতো, তাও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই পর্যন্ত এটা হয়নি। ফলে সামনের দিনে আমি আশাবাদী যে আমরা এই আর কোনো 1/11 আমাদের দেখতে হবে না।